হ্যাঁ, তো আজকে শুরু করি। আজকে হচ্ছে যে এমনিতে আমাদের আগে এই জানা কিছু জিনিসপত্র এগুলা নিয়ে একটু একটু দেখি, কারণ এগুলো বইয়ে আছে, তো এগুলা জাস্ট হালকার উপর দেখি না। ওকে, তো নিউক্লিয়াস সংক্রান্ত বিভিন্ন রাশির মধ্যে আমাদের যেটা শুরুতে জানতে হবে, আমরা তো জানি যে প্রোটন কি, নিউট্রন কি, নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা মানে কি? নিউক্লিয়ন সংখ্যা মানে ভর সংখ্যা। এরপর পারমাণবিক সংখ্যা কি, এরপর নিউক্লিয়াসের সংকেত কিভাবে লেখা হয়, এগুলো আমরা সবকিছুই জানি। ওকে, এখন এইখানে যেটা এই আমাদের জানতে হবে এটা হচ্ছে 1 AMU। AMU এর পূর্ণরূপ মেবি, আচ্ছা দাঁড়াও, AMU এর পূর্ণরূপ জানি কি, আমার নিজেরই মনে নেই। এম এর পূর্ণরূপ হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। ওকে, এটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। সো 1 AMU এর সমতুল্য শক্তি হবে, এটা মুখস্থ রাখবা, এর সমতুল্য শক্তি। আচ্ছা, আমরা এখন পর্যন্ত যেহেতু মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান এখন পর্যন্ত পড়ি নাই, সো এটা না জানাটাই স্বাভাবিক যে আমাদের ভর এবং শক্তির মধ্যে একটা সম্পর্ক আছে। এটা হচ্ছে E = mc²। এই সূত্রটা না না পড়লে হয়তো কোথাও দেখছো এই সূত্রটা আগে, E = mc²। ওকে, এটা হচ্ছে ভর এবং এই শক্তির মধ্যে একটা সম্পর্ক। সো 1 AMU বা অ্যাটমিক মাস ইউনিট, এটা দ্বারা তোমার এই যে 1 AMU সমান কত কেজি, এটা তো মেবি রসায়নের গুণগত রসায়নে তো আছে সম্ভবত। আচ্ছা দেখো, 1 AMU এটা সমান হচ্ছে 1.66 ইন্টু 10⁻27 কেজি। ওকে, তো এখন এই তুমি যদি এখানে এটা ইউজ করো, 1.66 10⁻27 কেজি, আর সি হচ্ছে এখানে আলোর বেগ। আমরা এটা তো এটা মুখস্থই। সো এটা যদি ইউজ করো, সো এখানে যদিও এখানে তোমার মানগুলো অনেক, মানে দশমিকের পরে অনেকগুলো ঘর নেওয়া হয়েছে বইয়ে, এবং আলোর কিন্তু প্রকৃত বেগ হচ্ছে এই যে এটা, মানে 299, এখানে আরো অনেকগুলো আর কি আছে, বাট এটাকে রাউন্ড ফিগারে নিয়ে তোমার 3 × 10⁸ লেখা হয়। তো আমরা যদি এক্সুয়াল মানগুলো যদি নেই, মানে তোমার দশমিকের পরে অসংখ্য সংখ্যা যেগুলো আছে ওইগুলো নিলে, এই যে এখানে এর যে মানটা আসবে, এটা আসে 931.5 ইন্টু 10⁻, এটা কত, 6 ইলেকট্রন ভোল্ট। সো এটা এটা তো এই যে এখানে তোমার কেজি এককে, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড এককে। তো এখানে ই আমাদের কোন এককে আসবে, জুল এককে, তারপর জুল থেকে আমরা 1.6 × 10⁻19 দ্বারা ভাগ করে ইলেকট্রন ভোল্টে নিয়ে আসছে। ওকে, এখন তোমার জাস্ট এইটা যে মুখস্থ রাখলেই হবে, এই যে ই এর মান হচ্ছে এইটা। এটা কি? এটা হচ্ছে 1 AMU বা 1 অ্যাটমিক মাস ইউনিট এর সমতুল্য শক্তি হচ্ছে এটা। এখন তোমার এটা মুখস্থ রাখতে হবে জাস্ট, আর অন্য কোনো কাজ নাই। ওকে, এখন 931.5, এখন এই মেগা সমান এই যে কত বলতো, মেগা, এটা হচ্ছে 10⁻6। তো এখন এইখানে আমি যদি 10⁻6 সমান 1 মেগা লিখি, তো এটাকে লেখা যাবে মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, আর এই এখন এই কিলো মানে তো হচ্ছে যে তোমার 10⁻3, আর মেগা মানে এখানে 10⁻6।
ওকে, এটা মুখস্থ রাখবা। ওকে, তো এটা হচ্ছে 1 AMU এর সমতুল্য শক্তি। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে বইয়ে আরো কিছু আছে। এটা হচ্ছে তোমার প্রোটন সংখ্যা কি, নিউটন সংখ্যা কি, কোনটার চার্জ কত, এগুলা আমি আর এগুলা লিখতেছি না, কারণ এগুলা তো পারোই সবকিছু। তারপর পারমাণবিক সংখ্যা কি, ভর সংখ্যা কি, তারপর নিউক্লিয়াসের সংকেত কিভাবে লেখা হয়। নিউক্লিয়াসের সংকেত হচ্ছে যে, নিউক্লিয়াসের সংকেত এইখানে তোমার নিচে কি লেখা হয় বলো তো, এই জায়গাটাতে কি লেখা হয়? পারমাণবিক সংখ্যা। হ্যাঁ, এইখানে লেখা হয় পারমাণবিক সংখ্যা বা জেড, আর ভর সংখ্যা বা লেখা হয় উপরে, আর এইখানে হচ্ছে প্লাস মাইনাস চার্জটা লেখা হয়। ওকে, তো আমরা তো এটা জানি আগে থেকেই। আচ্ছা, মানে এখানে তোমার চ্যাপ্টারটার নামই তো পরমাণুর মডেল এবং নিউক্লিয় পদার্থবিজ্ঞান, তো আমরা এখন পর্যন্ত নিউক্লিয় পদার্থবিজ্ঞান পার্টটাতে যাই নাই। এটা হচ্ছে পরমাণুর মডেল রিলেটেড, মানে রসায়নে যা যা আছে এখানে হুবহু সেম জিনিসই আছে। তো মানে আমি যদি গুণগত রসায়ন পড়াইতাম আগে এগুলা, এখন এই কিছু এগুলো পড়াইতাম না। তো এখন পর্যন্ত গুণগত রসায়ন হয় নাই, তো ওই জন্য এগুলো একটু দেখাই দিচ্ছে। ওকে, এখন একটা সূত্র এখানে মনে রাখতে হবে, এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধ এবং এর ভর সংখ্যার মধ্যে সম্পর্ক। ওকে, এখন এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু R0 ইন্টু a⁴ এটা মুখস্থ করো। এটা হচ্ছে সূত্র, নিউক্লিয়াসের ব্যাসার্ধ এবং এর ভর সংখ্যার মধ্যে সম্পর্ক, এবং R0 এইখানে একটা ধ্রুবক। R0 এর মান হচ্ছে 1.25 × 10⁻⁻15, 1.25 × 10⁻⁻15। ওকে, এখন হচ্ছে যে 1 ফেমটোমিটার, এটার তোমার প্রোনাউন্সিয়েশন হচ্ছে ফেমটো। 1 ফেমটোমিটার সমান হচ্ছে 10⁻⁻15 মিটার। ওকে, এখন এখানে তাহলে কি লেখা যাবে? 1.25, এই ফেমটোমিটার লেখা যাবে না এটাকে? আমি যদি তোমার এখানে যদি 10⁻⁻15 এর জায়গায় 1 ফেমটো লিখতে পারি, আর এখানে এ কি, এ হচ্ছে ভর সংখ্যা, আর আর তো রেডিয়াস। ওকে, এটা হচ্ছে এই যে কোনো একটা নিউক্লিয়াসের তার তার ভর সংখ্যা এবং ওই ওই নিউক্লিয়াসের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। ওকে, আচ্ছা, এরপরে উম এরপরে যেগুলো আছে সেগুলোও তো জানাই, যেমন আইসোটোপ, আইসোটোন, এগুলো তো দেখে আসতে বলছিলাম ওই দিন। আইসোটোপ কি বলতো? আইসোটোপ হচ্ছে যেসব মানে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। হ্যাঁ, আইসোটোপ হচ্ছে যেসব ওই পরমাণু এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। প্রোটন সংখ্যা, এটা আছে প্রোটন সংখ্যা সমান কিন্তু
ভর সংখ্যা ভিন্ন। ওকে, তো এখন আইসোটোপের এই বিভিন্ন এক্সাম্পল আছে, যেমন এইটা তো তোমার হাইড্রোজেন দিয়েও আছে। যেমন একটা হচ্ছে 1 1, একটা 1 2, আর একটা 1 3। এটা হচ্ছে তোমার হাইড্রোজেনের তিনটা আইসোটোপ। আবার যদি কার্বন দিয়ে দাও, একটা হচ্ছে 6 12, আর একটা হচ্ছে 6 13। সো এইগুলো হচ্ছে আইসোটোপ যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। ওকে, এরপরে আছে হচ্ছে আইসোটোন। আইসোটোন কি? আইসোটোন কি? এটা হচ্ছে এটা হচ্ছে যাদের নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা ভিন্ন। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই যে এই যেসব ওই পরমাণু নিউটন সংখ্যা সমান। ওকে, তো এইটার এক্সাম্পল হইতে পারে, যেমন এই তোমার ক্যালসিয়ামের হচ্ছে 20 আর ভর সংখ্যা 40, আর পটাশিয়ামের 19 39। তো এখন এইখানে এই যে দেখবে যে এই যে মানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে তো আমরা নিউটন সংখ্যা তো পেয়ে যাব। তো এখানে দুইটারই নিউটন সংখ্যা সেম। আরেকটা আছে আইসোবার। আইসোবার হচ্ছে যেসব ওই পরমাণুর ভর সংখ্যা সমান। ওকে, যেমন আর্গন 18 40 এবং ক্যালসিয়ামের 20 40। তো এইগুলো হচ্ছে আহ, এগুলো আমাদের আগে থেকে জানা এগুলা। ওকে, আচ্ছা, এটা তো ওই 35 নাম্বারটা আমরা তো এখন পর্যন্ত পড়ি নাই। আচ্ছা, এই যে নিচের গুলা, এটা বলো। এইটা হবে আইসোবার। এরপরটা বলো। বলো, এটা সহজ তো। এটা এটা হচ্ছে কার্বন, গ নাম্বার। হ্যাঁ, এরপরটা বলো। এটা হচ্ছে হিলিয়াম। পরেরটা। তাড়াতাড়ি বলো, এটা সহজ। এটা এটা আইসোটোন। হ্যাঁ, তো এই যে এইখান থেকে এই টাইপের প্রশ্ন কিন্তু বোর্ডে আসে, এবং এগুলো সবগুলো এগুলো বোর্ডের প্রশ্ন। তো এইগুলা মানে রসায়নে যা যা আছে হুবহু সেম জিনিস, এইখানে কোনো এক্সট্রা জিনিস নাই। তো এইসব প্রশ্নে এই বোর্ডে আসে, তো এইগুলা তো ওইভাবে পড়ানোর কিছু নাই এখানে। ওকে, তো এখন যেটা এই চ্যাপ্টারের মেইন টপিক যেটা, এটা হচ্ছে আমাদের এই তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। সো এটা হচ্ছে এই চ্যাপ্টারের মেইন টপিক। তবে আমরা কালকে যে সূত্রগুলো শিখছিলাম
ওইগুলা থেকেও কিন্তু গ নম্বরে ম্যাথ আসতে পারে কিন্তু। সো ওইগুলাও খুবই ভালোভাবে মুখস্থ রাখতে হবে। ওকে। তো রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে যে মানে যেসব পারমাণবিক সংখ্যা 83 অথবা তার চেয়ে এই যে বেশি হয়, 83 থেকে বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলা স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায় এবং ওইসব মৌল থেকে কিছু রশ্মি নির্গত হয়। এই রশ্মিগুলোকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি, এবং এই ঘটনাকে মানে তোমার তেজস্ক্রিয় রশ্মি নির্গত হওয়ার ঘটনাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। ওকে। তো এখন এই যে এই তেজস্ক্রিয় হচ্ছে তোমার কিছু তেজস্ক্রিয় মৌলিক পদার্থের স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যাওয়া এবং সেইখান থেকে আলফা বিটা গামা এই তেজস্ক্রিয় রশ্মি নির্গত হওয়া, এটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা অথবা রেডিও অ্যাক্টিভিটি। ওকে। এখন যেসব মৌলের পারমাণবিক সংখ্যা 83 অপেক্ষা বেশি, তারা সকলেই কিন্তু তেজস্ক্রিয় অথবা রেডিও অ্যাক্টিভ, এবং এই 83 থেকে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিছু মৌল তেজস্ক্রিয় হয়। ওকে। এখন এই যে এইটা এই মুখস্থ রাখতে হবে এমসিকিউ এর জন্য, যে 83 থেকে বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো রেডিও অ্যাক্টিভ। ওকে। এখন এখানে কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আমরা তো এটা তো পড়লাম যে 83 থেকে যাদের পারমাণবিক সংখ্যা বেশি তারা সকলে রেডিও অ্যাক্টিভ। এবং এই যে তোমার রেডিও অ্যাক্টিভ মৌলগুলো থেকে বা তেজস্ক্রিয় মৌলগুলো থেকে আলফা বিটা এবং গামা তিন প্রকারের রশ্মি নির্গত হয়, এবং এইগুলো সাইন তো এই জানোই, আলফা বিটা এবং হচ্ছে গামা। এখন দেখো এটা হচ্ছে আলফা সাইন, আর এটা কিন্তু হচ্ছে তোমার ইনফিনিটি সাইন। তো দুইটার মধ্যে কিন্তু আবার প্যাচ লাগানো যাবে না। ওকে। এইটা হচ্ছে একটা নিউক্লিয় এই প্রক্রিয়া। নিউক্লিয় প্রক্রিয়া বলতে এটা একটা স্বতঃস্ফূর্ত এই প্রক্রিয়া, মানে তুমি এটা চাইলে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না কিন্তু, যে এগুলো রশ্মিগুলো নির্গমন তুমি চাইলে শুরু করলা বা চাইলে আবার স্টপ করে দিলা, এরকম কিন্তু হয় না। এগুলো একটা নিউক্লিয় প্রক্রিয়া বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। সো এখন দেখো এখানে নিউক্লিয়াস কিন্তু ভেঙে যাবে, এবং মানে এখানে তোমার রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা এরা এটা দেখাচ্ছে কখন, এই যখন এদের নিউক্লিয়াস গুলো স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়। তো নিউক্লিয়াস যদি ভেঙে যায় মানে যাদের পারমাণবিক সংখ্যা 83, সো 83 পারমাণবিক সংখ্যা এই বিশিষ্ট একটা মৌল যদি ভেঙে যায়, তাহলে ও এই ছোট ছোট পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিছু মৌল সৃষ্টি করবে, একটি নতুন মৌলে পরিণত হয়। এবং এই যে আমি যেটা বললাম যে এই তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত প্রাকৃতিক ঘটনা, এটা কোনো বাহ্যিক চাপ, তাপমাত্রা, তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র এই কোনো কিছু দ্বারা এটাকে প্রভাবিত করা যাবে না কিন্তু। এটা তোমার নিজের ইচ্ছা স্বাধীনভাবে এটা ঘটে। সো এইগুলা কিন্তু এমসিকিউ এর জন্য এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে। আচ্ছা, এখন এইখানে যে তোমার এই তেজস্ক্রিয় এগুলো কার এটা? আচ্ছা, এখন এখানে খেয়াল করো এই যে এই তেজস্ক্রিয় ভাঙনের এই ফলে যে তিনটা রশ্মি নির্গত হয়, আলফা বিটা এবং গামা রশ্মি, এই তিনটা রশ্মির কিছু বৈশিষ্ট্য আছে। এখন গুণগত রসায়ন তো পড়ছো, আলফা রশ্মির সংকেত এই যে কি বলতো, আলফা কণার এই সংকেত কি? এটা মনে আছে? এটা তো গুণগত রসায়নের শুরুতেই আছে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাতেই তো আছে। হিলিয়াম। হ্যাঁ, শুধু হিলিয়াম না, এটা হচ্ছে দ্বি ও। ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এটা হচ্ছে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তো দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে এখানে কিভাবে লেখা হয়? হিলিয়াম 2 4 2 প্লাস, এটা হচ্ছে আলফা কণার এই সংকেত।
ওকে, এখন দেখো এইখানে শুরুতে যে আলফা রশ্মির যে ধর্ম আছে, এখন এইখানে শুরুতে এই যে কি বলছে, আলফা রশ্মি ধনাত্মক চার্জযুক্ত কণা দ্বারা তৈরি এবং প্রতিটি কণার চার্জ এত। এখন এই চার্জটা কই থেকে আসছে? এটার চার্জ কত? 2 প্লাস না, এটা চার্জ। হ্যাঁ, তো এইখানে আমরা প্লাস এবং মাইনাস এগুলা এগুলা কার সাপেক্ষে হিসাব করি, যে দুইটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাই সেই ক্ষেত্রে হবে 2 প্লাস, অথবা দুইটা ইলেকট্রন যদি গৃহীত হয় সেই ক্ষেত্রে মাইনাস। মানে কোন একটা পরমাণু চার্জ আমরা তাহলে এখানে কার সাপেক্ষে কাউন্ট করতেছি? ইলেকট্রনের চার্জের সাপেক্ষে না? হুম। হ্যাঁ, ওকে, তো একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻19, এটা না? বাট এটা তো প্লাস চার্জ, মানে দুইটা ইলেকট্রন বের হয়ে গেছে, তো এখানে প্লাস হবে। আর এখন যদি দুইটা ইলেকট্রনের চার্জ, তো দুই দ্বারা গুণ, তাহলে 1.6 কে দুই দ্বারা গুণ করলে হবে 3.2 × 10⁻19 কুলম্ব। এটা বুঝছো যে এখানে চার্জটা কই থেকে আসছে? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এই যে আমরা তো স্থির তড়িৎ তো পড়ছি, এই কোনো একটা চার্জকে তুমি যদি তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসো সেটা অবশ্যই একটা বল লাভ করবে না? আমরা তো এগুলা এই পড়ে আসছি। মানে যে কোনো একটা হুম। চার্জকে তুমি যে তড়িৎ ক্ষেত্রের দিকে নিয়ে আসো সেটা হয় তড়িৎ ক্ষেত্রের দিকে বল লাভ করবে, মানে ধনাত্মক চার্জ গুলো তড়িৎ ক্ষেত্র যেই দিকে কাজ করে সেই দিকে বল লাভ করে, আবার ঋণাত্মক চার্জ গুলো তড়িৎ ক্ষেত্র যেই দিকে তার উল্টো দিকে বল লাভ করে। এই এইগুলো তো এই আমাদের পড়া আছে। এবং চুম্বক ক্ষেত্র দ্বারাও কিন্তু বিস্তৃত হয়। তো চুম্বক ক্ষেত্র নিয়ে আমরা জানি না, এটা শর্ট সিলেবাসে নাই, তো এটা জানতেও হবে না। কারণ তোমার তড়িৎ ক্ষেত্রেও নিয়ে আসলে যেমন একটা তড়িৎ বল লাভ করে কোন একটা চার্জ, এবং এটা আমরা মানে চুম্বকের চ্যাপ্টার গুলা থাকলেও এখানে পড়তাম। তোমার চুম্বক ক্ষেত্র মানে একটা চুম্বকের আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এবং চুম্বক ক্ষেত্রে নিয়ে আসলে সেটা একটা চুম্বক বল লাভ করে এই তড়িৎ বলের মতোই। ওইটা ভিন্ন জিনিস, ওইটা যেহেতু নাই ওইটা নিয়ে জানা লাগবে না, বাট এটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে যে চার্জ গুলা তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসলে যেমন এই তড়িৎ বল লাভ করে, চুম্বক ক্ষেত্রে নিয়ে আসলে চুম্বক বল লাভ করবে। সো বল লাভ এই করলে কি হবে? সে তার আদি অবস্থান থেকে অবশ্যই বিচ্যুত হবে। অর্থাৎ এই যে আলফা রশ্মি যেহেতু চার্জ আছে, মানে এটা তোমার ধনাত্মক চার্জ বিশিষ্ট, সেটা হইতে পারে ধনাত্মক অথবা ঋণাত্মক। যেমন আমরা দেখবো বিটা রশ্মি হচ্ছে যে ঋণাত্মক চার্জ, তাহলে তোমার বিটা রশ্মি কিন্তু এই তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হবে। ওকে, এখন এই যে এটা একটু মাথায় রাখবা যে যাদের চার্জ আছে তাদের আয়নায়ন এই ক্ষমতা তীব্র। এখন এটা কি, এটা নিয়ে জানা লাগবে না, জাস্ট এটা মাথায় রাখবা। ওকে, এখন এই রশ্মির ভেদন ক্ষমতা কম, এটা এই এটা খুবই ইম্পর্টেন্ট। এই রশ্মির ভেদন ক্ষমতা কম এবং স্বাভাবিক চাপে এবং তাপমাত্রায় কয়েক সেন্টিমিটার বায়ু বা ধাতুর খুব পাতলা পাত দ্বারা এর এই গতি থামিয়ে দেওয়া যায়। ওকে, এখন হচ্ছে যে এটাও এমসিকিউ এর জন্য মুখস্থ রাখবো, এবং এখান থেকে কি কি এমসিকিউ আছে আমরা একটু পরে এখন এই এই দেখবো। এখন এই রশ্মির ভেদন ক্ষমতা কম, মানে ভেদন ক্ষমতা কম বলতে ধরো তুমি এখান থেকে আলফা রশ্মি পাস যে করতেছো, এখন তোমার এইখানে কয়েক সেন্টিমিটার, ধরো 10 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটারের একটা পুরো একটা পাতলা পাত আছে। এই যে আলফা রশ্মি কিন্তু এই এই পাতটাকে ভেদ করে কিন্তু যাইতে পারবে না। ওকে, এটা ফটোগ্রাফিক প্লেটের উপর দাগ খেলতে পারে, এগুলা অলমোস্ট মুখস্থ রাখতে হবে। এবং এই রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে, এবং প্রতিপ্রভা এবং অনুপ্রভা এই দুইটা জিনিস কিন্তু গুণগত রসায়নে আছে। এগুলা যদি গুণগত রসায়ন ভালোভাবে পড়ে থাকো তাহলে এগুলা মানে না বুঝলেও নাম অন্তত শোনা উচিত, যে প্রতিপ্রভা এবং অনুপ্রভা এই দুইটা জিনিস গুণগত রসায়নে আছে। ওকে, এই যে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই রশ্মি কণা ধর্মী, এবং এইখানে প্রতিটি এই কণা
দুইটা প্রোটন, তুমি যদি সংকেত দেখো এখানে প্রোটন দুইটা, এবং নিউট্রন কয়টা? নিউটন ভর সংখ্যা থেকে 4 থেকে 2 বাদ দিলে দুইটা নিউটন, অর্থাৎ এটা একটা কি, এটা একটা হিলিয়াম নিউক্লিয়াস। ওকে। আচ্ছা, এখন দেখো এর ভর হাইড্রোজেন পরমাণুর ভরের 4 গুণ। এটা তো এমনিতে বোঝাই যাচ্ছে, কারণ হচ্ছে যে তোমার হাইড্রোজেন পরমাণুর এই ভর কত, 1, আর এটার কত, 4। সো এটা 4 গুণ। এবং এর আপেক্ষিক চার্জ হাইড্রোজেন নিউক্লিয়াসের আপেক্ষিক চার্জের অর্ধেক। আপেক্ষিক চার্জ হাইড্রোজেন নিউক্লিয়াসের আপেক্ষিক চার্জের অর্ধেক। আচ্ছা, এটা এটা এই লাইন দ্বারা আসলে কি বোঝাইছে? আপেক্ষিক চার্জ হাইড্রোজেন নিউক্লিয়াসের আপেক্ষিক চার্জের অর্ধেক। আচ্ছা, আপেক্ষিক চার্জ, এখানে যদি হাইড্রোজেন নিউক্লিয়াস যদি হিসাব করি, এর আপেক্ষিক চার্জ হাইড্রোজেন নিউক্লিয়াস, আচ্ছা এটা আপাতত থাক, এটা তো আমি নিজেই এটা বুঝতেছি না, এটা আসলে আপেক্ষিক চার্জ দ্বারা কি বোঝানো আছে। আচ্ছা এটা আপাতত থাক, এটা এখন এটা এখন ওই পরের ক্লাসে বুঝাই দিব। ওকে। এখন এইখানে তোমার আলফা রশ্মির চার্জ থাকার এই জন্য এর যে যে ধর্ম বা এর যে যে এই বৈশিষ্ট্য আছে, বিটা রশ্মিরও কিন্তু চার্জ থাকার জন্য সেম সেম এই ধর্ম কিন্তু বিটা রশ্মির ক্ষেত্রেও থাকবে। এখন আলফা রশ্মির সংকেত তো আমরা জানলাম, আর বিটা রশ্মির সংকেত আসছে যে ইলেকট্রন -1, 0। মানে বিটা রশ্মি হচ্ছে মূলত একটা ইলেকট্রন। ওকে, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। এখন দেখো এই যে বিটা রশ্মি হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত, এবং এর চার্জ কি ইলেকট্রনের চার্জের সমান। এখন এটা যেহেতু মানে বিটা রশ্মি মূলত একটা ইলেকট্রনই, তো এর এই ভর কি হবে ইলেকট্রনের ভরের সমান, এবং এর যেহেতু চার্জ আছে সেহেতু অবশ্যই তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দ্বারা বিস্তুত হবে। ওকে। এবং সেম ভাবে আলফা রশ্মি যেভাবে গ্যাসকে আয়নিত করতে পারে, সেহেতু এও পারবে এ চার্জের কারণে, এবং এর আয়নায়ন এই ক্ষমতা আলফা রশ্মি অপেক্ষা কম। এবং এই যে এর ভেদন ক্ষমতা আলফা রশ্মি অপেক্ষা এই বেশি। এটা অবশ্যই মুখস্থ করবা। তোমার আলফা রশ্মির ভেদন ক্ষমতা কম, বিটা রশ্মিটা হচ্ছে এর চেয়ে বেশি। এবং এটা তোমার আলফা রশ্মির মতো ফটোগ্রাফিক প্লেটের উপর দাগ ফেলতে পারে এবং প্রতিপ্রভা সৃষ্টি করে। এবং এটা অনেক দ্রুত এই গতি সম্পন্ন, এবং এটা আলোর বেগের 98%। সো এটাকে প্রায় আলোর বেগের সমান এই যে ধরে নিয়ে আমরা ম্যাথ গুলা করব। এখন দেখো এই যে বিটা রশ্মি মূলত অনেক দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রনের প্রবাহ, কারণ বিটা রশ্মি মানেই তো ইলেকট্রন। সো তুমি বিটা রশ্মি মানে ইলেকট্রনের প্রবাহ। সো এইগুলো অবশ্যই এখানে মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে। এখন দেখো এই তোমার গামা রশ্মির কিন্তু কোনো চার্জ নাই, আলফা বিটার চার্জ কিন্তু আছে, এবং গামা রশ্মির কোনো চার্জ নেই। এবং গামা রশ্মির যদি কোনো চার্জ না থাকে, এটা কি তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হবে? হবে না, কারণ চার্জ থাকলে বিচ্যুত হবে, চার্জ না থাকলে কিন্তু বিচ্যুত হবে না। এবং এর বেগ আলোর বেগের সমান। এখন দেখো এই যে তোমার গামা রশ্মির ভেদন ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি, আলফা এবং বিটার থেকে কিন্তু গামার তোমার ভেদন ক্ষমতা সবচেয়ে আহ, এই বেশি। ওকে। এখন এটার যে আয়নন যে ক্ষমতা, এটা হচ্ছে তোমার আলফা বিটার থেকে কম, এবং এটাও প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে, ফটোগ্রাফিক প্লেটের উপর দাগ ফেলতে পারে। আর এটার স্থির ভর 0। এটা একটু মাথায় রাখবা। এইগুলো হচ্ছে মুখস্থ জিনিস, এইখানে কিন্তু বোঝানোর মতো কিছু নাই। সো এগুলো তোমাকে মুখস্থই রাখতে হবে আলটিমেটলি। আচ্ছা হ্যাঁ, এখন হচ্ছে তোমার তেজস্ক্রিয় রূপান্তরের নিয়ম।
ওকে, এখন এইখানে খেয়াল করো যে আমরা তো জানলাম যে যদি কোনো একটা মৌল তেজস্ক্রিয় হয় তাহলে সেই মৌল থেকে আলফা অথবা বিটা অথবা গামা রশ্মি নির্গমন হইতে পারে। ওকে, তো এখন তোমার এই কোনো একটা পরমাণু থেকে যদি একটা আলফা কণা একটা বিটা কণা যদি বের হয়ে যায়, তাহলে ওই পরমাণুর কি কি চেঞ্জ হবে? মানে আমরা তো একটু আগেই তো এ, এই দেখলাম যে কোনো একটা পরমাণু থেকে যদি তোমার ওই পরমাণুটা যদি তেজস্ক্রিয় আছে, একটু ধরো। ওকে, তো ওই কোন একটা পরমাণু যদি এই তেজস্ক্রিয়তা ধর্ম দেখায়, তাহলে ওই পরমাণুটা ভেঙে মানে বড় নিউক্লিয়াসটা ভেঙে ছোট ছোট বিভিন্ন নিউক্লিয়াসে পরিণত হয়। সো এখন এইখানে কোন একটা পরমাণু থেকে আলফা রশ্মি অথবা বিটা রশ্মি বের হয়ে গেলে ওই পরমাণুর কি কি চেঞ্জ হইতে পারে, এটা দেখি। এটা হচ্ছে আলফা নির্গমন। ওকে, এখন আলফা নির্গমন হলে কি হবে? দেখো, আলফা রশ্মির সংকেত আমরা তো জানলাম যে 2 4, এটা হচ্ছে আলফা রশ্মির সংকেত। এইখানে চার্জ অত বেশি ইম্পর্টেন্ট না। ওকে, এখন এই ধরো যে এটা একটা মৌল যার তোমার এই যে পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড এবং ভর সংখ্যা হচ্ছে এ। এখন এ মৌল থেকে যদি একটা আলফা কণা বের হয়ে যায়, আলফা কণা বের হয়ে গেলে আমরা এখান থেকে এটা মাইনাস দ্বারা প্রকাশ করব যে আলফা কণা বের হয়ে গেছে। এখন যে নতুন মৌলটা আসবে, আমি এটাকে, আচ্ছা এটাকে অন্য একটা নাম দেই, ওয়াই। এখন ওয়াই মৌলের প্রোটন সংখ্যা এখানে কি হবে বলো? ওয়াই মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত হবে? 2ই হবে। হুম, 2 ও, হবে। এটা হবে জেড আর মাইনাস ভালোভাবে টু বলো। হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা, তো একটু কই যায় এটা। এখন যেহেতু তোমার এই যে আলফার যেহেতু প্রোটন সংখ্যা 2, মানে যখন আলফা যখন বের হয়ে যাবে এই তখন এর প্রোটন সংখ্যা কত হবে? Z-2। আর ভর সংখ্যা? ভর সংখ্যা হবে A-4। হ্যাঁ, A-4। অর্থাৎ এইখানে যদি বাংলা ভাষায় লিখি যে আলফা রশ্মি বা এটা এই কণাও বলা হয়, যে আলফা কণা নির্গত হলে এই যে তোমার পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কি হবে? এই যথাক্রমে 2 ও 4 হ্রাস পাবে। ওকে, এখন এই যে দেখো, আমরা যদি এইখানে রেডিয়াম 86, আর এটার ভর সংখ্যা কত? 226। ওকে, আমি যদি এটা লিখি, এখন তুমি চাইলে আলফা কণা বাম দিকে মাইনাস সাইন দিয়েও লিখতে পারো, অথবা তুমি যদি এখন এটা যদি ডান দিকে লেখো, এটা কি হবে? প্লাস দিয়ে তখন লিখতে হবে আলফা কণা। ওকে, এখন এইখানে যে
নতুন যে মৌলটা সৃষ্টি হবে, আমি যে ধরে নিলাম যে এটা এক্স। এখন এক্স মৌলের এই যে তোমার পারমাণবিক সংখ্যা কত হবে এক্স মৌলের? 84। আচ্ছা দাঁড়াও, এটা এখানে 86 না, এটা হচ্ছে এখানে 88, রেডিয়ামের তো 88। ওকে, এখন এটা হবে 86, আর হুম। এটা হবে কত, 222। 22। তো 86 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌল, এটা হচ্ছে রেডন, Rn 86 222। তো এটা হচ্ছে তোমার আলফা কণার ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। ওকে, এখন বিটা নির্গমন হলে কি হবে? এখন বিটার এই সংকেত কি ছিল, আমরা তো একটু আগে শিখলাম, -1 আর 0। 0। ওকে, এখন বিটা নির্গমন হলে কি ভর সংখ্যার কোনো চেঞ্জ হবে? না। ওকে, এখন হচ্ছে যে বিটা নির্গমন হলে, ভর সংখ্যা সমান থাকবে, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পাবে। এখন তোমার মনে হইতে পারে এক এই বৃদ্ধি পাবে কিভাবে, কারণ এখানে মাইনাস আছে, এখানে যদি প্লাস থাকতো তখন এক হ্রাস পেত, মাইনাস থাকা মানে উল্টা হবে, এক বৃদ্ধি পাবে। তো এক কিভাবে বৃদ্ধি পায় এটা আমরা ম্যাথ করলে বুঝবো। ওকে, এখন ধরো যে এটা হচ্ছে, এটা কি, এটা সীসা বা প্লাম বা পিবি, এটা হচ্ছে 82 214। এখন এইখান থেকে এই ধরলাম যে একটা বিটা কণা বের হয়ে গেল। তো এখন এইখানে যে এই মৌলটা তৈরি হবে,